আচ্ছা, এমন একটা গোষ্ঠীর কথা ভাবা যাক যাদের পরিচয়টা আসলে দুটো। মানে একদিকে তারা শান্তির কথা বলছে, আবার অন্যদিকে তাদের ঘিরে রয়েছে অনেক অনেক সন্দেহ। চলুন আজ হিজবুত তাওহীদের এই দ্বৈত পরিচয়ের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি আর দেখি তাদের কার্যকলাপ আসলে কি বলছে। তো প্রশ্নটা ঠিক এখানেই। হিজবুত তাওহীদ একদিকে নিজেদেরকে বলছে একটা শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু অন্যদিকে সরকারি কাগজপত্র আর গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু একদম উল্টো কথা বলছে। তারা তো রীতিমতো সতর্ক করছে এদের নিয়ে। তাহলে আসল পরিচয় কোনটা? এই আলোচনাতে সেই ব্যাপারটাতে ফোকাস করা যাক। আমাদের এই বিশ্লেষণের শুরুটা হবে তাদের অনলাইন অ্যাক্টিভিটি দিয়ে, কারণ আজকাল তো এটাই সবথেকে পাওয়ারফুল, তাই না? দেখুন, তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা দারুণভাবে ব্যবহার করছে। ইউটিউবে লাইভ, ফেসবুকে ভিডিও, এগুলোর মাধ্যমে শান্তি আর ঐক্যের কথা বলে তরুণদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা। আর সত্যি বলতে তারা কিন্তু এতে বেশ সফলও। ফলোয়ারের সংখ্যা কিন্তু একদমই কম না। এইখানেই তো আসল ব্যাপারটা। দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে তারা নিজেদের দেখাচ্ছে শান্তির দূত হিসাবে, আর অন্যদিকে সরকারি খাতায় তাদের নামটা কিন্তু একটা ব্ল্যাক লিস্টেড অর্গানাইজেশন হিসেবে আছে। আর অভিযোগটাও কিন্তু ছোটখাটো না, জঙ্গি কানেকশনের মতো সিরিয়াস একটা অভিযোগ। এই যে দুটো একেবারে আলাদা ছবি, এটাই আমাদের আলোচনার মূল ফোকাস। আচ্ছা, এবার একটু পেছন ফিরে দেখা যাক সংগঠনটা কিভাবে শুরু হলো, কারা নেতৃত্বে আছে। এই জিনিসগুলো জানলে কিন্তু তাদের এখনকার কাজকর্ম বুঝতে বেশ সুবিধা হবে। তো গল্পটা শুরু হচ্ছে ১৯৯৫ সালে টাঙ্গাইল থেকে। মোহাম্মদ বায়াজিদ খান পন্নী এর প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১২ সালে তার মৃত্যুর পর দায়িত্ব নেন হোসাইন মোহাম্মদ সেলিম। আর তারপর থেকেই কিন্তু সংগঠনটার বিস্তার হতে শুরু করে। এখন তো তাদের দাবি দেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই নাকি তাদের অফিস আছে। আর এর যিনি প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী, তার পরিচয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাকে একাধারে রাজনীতিবিদ, হোমিওপ্যাথিক ডাক্তার, এমনকি একজন শিকারী হিসেবেও বর্ণনা করা হয়। মানে রাজনীতি, চিকিৎসার, শিকার সব কিছুর সাথে তিনি জড়িত ছিলেন। আর এই বৈচিত্র্যময় ব্যাকগ্রাউন্ডটাই হয়তো সংগঠনটার শুরুর দিকে চরিত্রটা তৈরি করে দিয়েছিল। এইবার আসা যাক সংগঠনটার সবথেকে কন্ট্রোভার্সিয়াল দিকটাতে, মানে তাদের মতাদর্শ বা আইডিওলজি। সূত্রগুলো বলছে ঠিক এই পয়েন্টটাতেই তারা কিন্তু মেইন স্ট্রিম থেকে একদম আলাদা হয়ে যায়। তাদের আইডিওলজির একদম কেন্দ্রে আছে যে জিনিসটা, সেটা হলো কুরআনবাদ। সোজা কথায় তারা বিশ্বাস করে যে ধর্মীয় দিক নির্দেশনার জন্য শুধু কুরআনই যথেষ্ট। হাদিসের কর্তৃত্বকে তারা পুরোপুরি অস্বীকার করে। আর ঠিক এখানেই মেইনস্ট্রিম ইসলামের সাথে তাদের সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয়ে যায়। দেখুন, প্রচলিত ইসলামে কোরআন আর হাদিস দুটোকে কিন্তু আইনের উৎস হিসাবে দেখা হয়। কিন্তু হিজবুত তাওহীদ বলছে হাদিস যেহেতু মানুষের লেখা, তাই এতে ভুল থাকতেই পারে, তাই তারা এটা মানে না। তো বিভাজনটা কিন্তু খুবই পরিষ্কার, তাই না? তারা তাদের এই অবস্থানে যে কতটা কঠোর সেটা বোঝা যায় এই তথ্যটা থেকে। সূত্র বলছে তাদের বিভিন্ন বই বা প্রকাশনায় হাদিস মেনে চলাকে সরাসরি শিরক এর সাথে তুলনা করা হয়েছে। শিরক মানে বহু ঈশ্বরবাদের পাপ। এটা যে মুসলিম সমাজে কতটা সেন্সিটিভ একটা ব্যাপার তা তো আমরা সবাই জানি। আচ্ছা, আইডিওলজি তো বোঝা গেল। এবার একটু তাদের আইনি আর ফিনান্সিয়াল দিকগুলো দেখা যাক। সালটা ছিল ২০০৮। এই বছরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই বাংলাদেশ সরকার প্রথমবার তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা নেয়। আর তখন থেকেই তাদের অ্যাক্টিভিটিগুলো সন্দেহের তালিকায় চলে আসে। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেগুলো কিন্তু বেশ সিরিয়াস। যেমন ধরুন, ২০০৮ সালে তাদের ব্ল্যাকলিস্ট করা হয়, এরপর ২০১৪ সালে সেটা আবার কনফার্ম করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে তো আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্কই করে দেওয়া হয়েছে, আর গোয়েন্দা সংস্থাগুলো তো সারাক্ষণ তাদের ওপর নজর রাখছেই। মানে সব কিছু মিলিয়ে এটা পরিষ্কার যে সরকারি লেভেলে তাদের নিয়ে বেশ বড়সড় উদ্বেগ আছে। শুধু তাই না, তাদের টাকার উৎস নিয়েও কিন্তু প্রশ্ন আছে। সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিদেশি ফান্ডিংয়ের একটা সম্ভাবনা থাকতে পারে। অভিযোগ আছে যে তারা বাংলাদেশ, এমনকি ভারতেও বিভিন্ন এনজিও বা স্বাস্থ্যসেবার আড়ালে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। যেমন হিজবুত তাওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের কথাই ধরুন। তো সব কিছুর শেষে এবার দেখা যাক তাদের রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিটা কি।
মানে কিভাবে তারা আধুনিক টেকনোলজি ব্যবহার করে সদস্য জোগাড় করছে। তাদের এই নিয়োগের প্রসেসটা কিন্তু বেশ গোছানো। প্রথম ধাপে তারা অনলাইনে আকর্ষণীয় কন্টেন্ট দিয়ে তরুণদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর টার্গেট করা ছেলে মেয়েদেরকে বিভিন্ন অনলাইন গ্রুপ বা হ্যাশট্যাগ ক্যাম্পেইনে ইনভলভ করে ফেলে। আর ফাইনাল স্টেপে স্থানীয় বিভিন্ন সেমিনার বা ইফতার পার্টির মাধ্যমে সেই অনলাইন সম্পর্কটাকে অফলাইনে নিয়ে আসে এবং সদস্য বানিয়ে ফেলে। তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তাদের মূল টার্গেট হচ্ছে এদেশের তরুণরা। আর এই টার্গেটে পৌঁছানোর জন্য তাদের প্রধান অস্ত্রই হলো সোশ্যাল মিডিয়া। এই ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু তারা তাদের আইডিওলজি ছড়ানোর লড়াইটা চালিয়ে যাচ্ছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? সূত্রগুলোর ফাইনাল মেসেজটা কিন্তু খুবই পরিষ্কার। এই ধরনের অনলাইন প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রোটেকশন হলো সচেতনতা। কে কি কন্টেন্ট দেখছে, কোন কথায় বিশ্বাস করছে বা কাদের ফলো করছে, এই ব্যাপারে সতর্ক থাকাটাই কিন্তু সমাজকে নিরাপদ রাখার প্রথম ধাপ।